লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মিস্টার জি হাং একজন বিষধারী ফলেন ওয়ারিয়ার। তাই সেখানে ওনার বিরুদ্ধে লড়ার জন্য মিস্টার চি লিয়াং আর মাইটি মার্শাল আর্ট সোসাইটির সেই দুই এস র্যাঙ্কের ওয়ারিয়ার চলে আসে। আর সেখানে তাদের মধ্যে কিছুটা সময় অনেক ইন্টেন্স ফাইট হয়। আর যখনই সেখানে মিস্টার জি হাং হারতে শুরু করে তখনই ওনার বডির উপর সেই ইভিল সিড হাবি হতে শুরু করে। কিন্তু তখনই তাকে বাঁচানোর জন্য শাইয়ান তার সর্ড স্পিরিটকে পাঠিয়ে দেয়। আর সেখানে তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট হওয়ার পর শাইয়ানের সর্ড স্পিরিট মিস্টার জি হাংকে সেখান থেকে পালানোর একটা সুযোগ করে দেয়। আর এই সুযোগে তিনি সেখান থেকে পালিয়েও যায়। এই এপিসোড শুরু হয় সেই প্লেস থেকে যেই প্লেসে তারা এত সময় লড়াই করেছে। কিন্তু সেখানে মিস্টার চি লিয়াং অনেকটা সিরিয়াস হয়ে সেখানেই দাঁড়িয়েছিল, কারণ তিনি যেমনটা আশা করেছিল তেমন কিছুই হয়নি এখানে। তখনই শাইয়ানের সর্ড স্পিরিট সেখান থেকে রিটার্ন যেতে শুরু করে। এটা দেখে তিনি সেখানে অনেকটা রেগে বলে, ধত্তরি, এখন সেও এখান থেকে বেঁচে পালিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি নোটিশ করেছো, যে সে এইবার আর নিজেকে হিল করতে পারেনি। তখনই সেখানে চেয়ারম্যান বলে, সত্যি এটা অনেক অদ্ভুত এক ফলেন ওয়ারিয়ার, কারণ আমার খুব কম ফলেন ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই হয়েছে যারা এই জিনিসটা ভাবতে পারে যে কখন পেছনে আসতে হবে আর কখন লড়াই করতে হবে। আর একটা জিনিস কি নোটিশ করেছেন, যে তার সাথে লড়াইয়ের সময় আমাদের মনের মধ্যে দুই রকম ফিলিংস কাজ করছিল। একটা হলো লড়াই না করে মীমাংসা করে নেওয়া, আর দ্বিতীয়টা হলো এগ্রেসিভ হয়ে তার উপর অনবরত অ্যাটাক করা। এর মানে নিশ্চয়ই সে ওয়ারিয়ারদের মাইন্ডও কন্ট্রোল করতে পারে। এইসব শুনে পাশ থেকে ঝাং হাংজুন বলে, হ্যাঁ তাই তো, আপনিও কি একটা জিনিস নোটিশ করেছেন, যে সে যতই লড়াই করছিল না কেন তার বডি পুনরায় রিকভার হয়ে যাচ্ছিল। আর আমি কিছুটা সময় নোটিশ করার পর এই জিনিসটা ধরতে পেরেছি যে এখানে তার একটা সাইড ইফেক্ট আছে, যে সে যতবারই নিজেকে হিল করে ততবারই আগের থেকে একটু একটু করে উইক হয়ে যায়। এইসব শুনে চেয়ারম্যান বলে, আমার সব থেকে অদ্ভুত তার এই বিহেভিয়ারের জন্য লেগেছে যে সে এখনো সবকিছুই খুব ভালোভাবেই ভাবনা চিন্তা করতে পারে। আর তার অ্যাকশনগুলো দেখেছেন, যে আমরা যখনই জিহং এর পেছনে যাওয়ার চেষ্টা করেছি তখনই সে আমাদের সামনে চলে এসেছে, কিন্তু আমাদের উপর সে তেমন কোনো অ্যাটাক করেনি। এর মানে নিশ্চয়ই জিহাংকে আমাদের হাত থেকে রক্ষা করার জন্যই সে এখানে এসেছিল। আর তার কাজ শেষ হতেই সে এখান থেকে চলে গেছে। এইসব শুনে ঝাং হাংজুন বলে, হ্যাঁ চেয়ারম্যান, আপনি ঠিক বলেছেন। তাই তো আমি বলি যে কি করে সে মানুষের মতো এত সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে পারে। সত্যি আজ পর্যন্ত আমি এত আত্মনির্ভরশীল ফলেন ওয়ারিয়ার দেখিনি। তখনই তারা উপরের দিকে শাইয়ানের সেই সর্ড স্পিরিটের অবশিষ্ট দেখে বলে, সত্যি আজ আমরা 3 এস র্যাঙ্ক ওয়ারিয়ার মিলেও জিহং এর মতো এক ওয়ারিয়ারকে শেষ করতে পারিনি। এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় এক আফসোসের বিষয়। কিন্তু একদিক থেকে আমাদেরই ফায়দা হয়েছে যে আমরা তার আসল পরিচয় সম্পর্কে জেনে গেছি। তাই নিশ্চয়ই সে আর কিছু সময় আমাদের সামনে আসবে না, এমনকি টুর্নামেন্টের আশেপাশেও আসবে না। সত্যি যদি আমরা তার সত্যটা না জানতাম, আর সে যদি স্টেডিয়ামের মধ্যেই নিজেকে এক ফলেন ওয়ারিয়ারে কনভার্ট করে ফেলতো, তাহলে সে সেখানে যেই ডিস্ট্রাকশন করত সেটা আমাদের চিন্তা ভাবনারও বাহিরে হতো। কিন্তু কি করার, সে যেহেতু পালিয়ে গেছে সেহেতু আমাদের কিছুটা সময় তার উপর তেমন ফোকাস করতে হবে না। কিন্তু মিস্টার চি লিয়াং, আপনার কি মনে হয় যে আমরা কি সেই লেডি ফলেন ওয়ারিয়ারকে মারতে পেরেছি, নাকি সেও এখান থেকে পালিয়ে গেছে? এটা শুনে মিস্টার চি লিয়াং বলে, না না, আমরা তাকে মারতে পারিনি। আর আমার মনে হয় না এইসব ছোটখাটো অ্যাটাকে আমরা তাকে মারতেও পারবো, কারণ সে কোনো জীবিত ওয়ারিয়ার ছিল না, সে পুরোপুরি এনার্জির তৈরি ছিল। তাই যদি সত্যিই আমাদের তাকে শেষ করতে হয়, তাহলে আমাদেরকে আমাদের ফুল পাওয়ার ইউজ করে তার উপর অ্যাটাক করতে হবে, নয়তো আমরা কখনোই তাকে শেষ করতে পারবো না। তখনই আমরা দেখতে পাই শাইয়ানের সর্ড স্পিরিট ধীরে ধীরে আবার নিজের ফর্ম নিতে শুরু করেছে। এইসব দেখে মিস্টার চি লিয়াং বলে, সত্যি এখানে তো আমার ফিলিংস বারবার আমাকে এটাই বলছে যে নিশ্চয়ই সে আবার আমাদের সামনে আসবে। কিন্তু আমি শুধু এর জন্য প্রেয়ার করছি যে যেন সে আমাদের প্ল্যানিং এর রাস্তায় না আসে। যদি সে সেই সময় আমাদেরকে বাধা দেওয়ার জন্য চলে আসে, তাহলে সেই আমাদের জন্য সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়াবে।
তখনই সিন তাদের থেকে অনেকটা দূরে সাইয়ানের উপর যেয়ে পড়ে। সে এই সময় মিস্টার এক্সিলেন্সির রূপে ছিল, আর এরই সাথে সেখানে বসেই তার সর্ড স্পিরিটকে কন্ট্রোল করছিল। আর এই সময় তাকে এই জন্যই তাদের মধ্যে কেউ খুঁজে পায়নি, কারণ সেই সময় তার লিডারের দেওয়া কনসিলমেন্ট পেন্ডেন্ট ইউজ করছে। তখনই সে সেইখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি আমার সর্ড স্পিরিট অনেক বেশি অ্যামেজিং, কারণ সে আজ সেখানে 3 S র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে একাই লড়াই করেছে। যদিও তারা তাকে অনেকটা ড্যামেজ করেছে, এরপরও সে নেচারের পাওয়ার শুষে আবার নিজেকে পুনরায় হিল করে ফেলেছে। তাই যদি আবার এরকম কোনো সিচুয়েশন হয় যখন আমার বিরুদ্ধে একের অধিক S র্যাঙ্কের ওয়ারিয়ার লড়াইয়ের জন্য চলে আসবে, তখন আমি আমার সর্ড স্পিরিট ইউজ করে খুব সহজেই সেই প্লেস থেকে এসকেপ করতে পারবো, আর হয়তো লড়াই করেও জিততে পারবো, কিন্তু এর চান্স প্রায় 50-50। তখনই সে তার ফিঙ্গার অফ নির্বাণা অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, আমি চাইলে এখনো তাদের বিরুদ্ধে লড়াই কন্টিনিউ করতে পারবো, কিন্তু আমার মনে হয় না এর কোনো দরকার আছে। আর উপর থেকে যদি আমি এরকম কিছু করার চেষ্টা করি, এরপরও এটা আমার জন্যই অনেক খারাপ এক অপশন হয়ে দাঁড়াবে, কারণ নিশ্চয়ই নেক্সট টুর্নামেন্টে আমার তাদের বিরুদ্ধেই লড়াই করতে হবে। কিন্তু যদি আমি এখনই তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ইনজার্ড করে দেই অথবা তাদের বড় কোনো ক্ষতি করে ফেলি, তাহলে সিস্টেম আমাকে প্রতারণা ঘোষণা করে দেবে। কারণ যদি তাদের এখানে কিছু হয়ে যায়, তাহলে নিশ্চয়ই তারা আর কম্পিটিশনে পার্টিসিপেট করবে না, আর এরকমটা করলেই আমি এত লম্বা সময় যেই মিশন কমপ্লিট করার জন্য চেষ্টা করছিলাম সেটা বৃথা হয়ে যাবে। এইসব বলতে বলতেই সে সেখানে নিজেকে পুরোপুরি হিল করে ফেলে আর বলে, সত্যি আমার অনেক ইচ্ছে ছিল যে তাদের বিরুদ্ধে আমার সর্ড স্পিরিট সেই সময় পর্যন্ত লড়াই করবে যেই সময় সে আর নিজেকে হিল করতে পারবে না, কিন্তু এরকমটা করার জন্য আমাকে তাদের উপর ফুল পাওয়ার ইউজ করে অ্যাটাক করতে হবে, আর তাদেরকেও এরকমটা করতে হবে। আর নিশ্চয়ই যদি আমি এরকম কিছু করার চেষ্টা করতাম, তাহলে তো আমার এতদিনের কষ্ট বৃথা হয়ে যেত। কিন্তু আমি সত্যি এটা দেখতে চাই যে আমার সর্ড স্পিরিট কতটা স্ট্রং। সে কি এই ওয়ার্ল্ডের S র্যাঙ্কের ওয়ারিয়ারদের বিরুদ্ধে লড়াই করে জিততে পারবে, নাকি সমান টক্কর দিয়ে সবশেষে হেরে যাবে। তখনই আমরা দেখতে পাই সে এই সময় মেঘেরও অনেক উপরে আছে। তখনই সে আশেপাশে নজর ঘুরিয়ে বলে, সত্যি আমি এটা জানি না যে মিস্টার জি হং এই সময়ের মধ্যে কতটা পথ অতিক্রম করে ফেলেছে, আর এই সময় সে কোথায় চলে গেছে। মানতে হবে যে এই ওয়ার্ল্ডের S র্যাঙ্কের ওয়ারিয়ারদের স্পিরিট অনেক বেশি। তাই যদি আমি আমার সর্ড স্পিরিট ইউজ না করে নিজে থেকেই তাকে ফলো করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় না আমি এখন আমার ফুল স্পিরিট ইউজ করেও তাকে ধরতে পারবো। তখনই সে কিউনারকে সামন করতে করতে বলে, সত্যি মিস্টার জি হং সেই সময় সেই 3 S র্যাঙ্কের ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে এতটাই ব্যস্ত ছিল যে এই সুযোগকে কাজে লাগিয়ে আমি কিউনারকে দিয়ে তার বডিতে ইং এনার্জির একটা মার্ক ছেড়ে দিয়েছি। তাই এখন শুধু আমায় সেই মার্ক ফলো করতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই আমি তার কাছে পৌঁছে যাব। এইসব বলেই সে সেখানে কিউনারকে আদর করতে শুরু করে আর বলে, সত্যিই কিউনার, তুমি আজ এখানে অনেক ভালো এক কাজ করেছো, যদিও এর জন্য তোমায় অনেকটা পেইন সহ্য করতে হয়েছে, কারণ যখন তারা লড়াই করছিল তখন তাদের আশেপাশে অনেক পাওয়ারফুল অরার ইম্প্যাক্ট পড়ছিল, কিন্তু এই সব কিছুর পরও তুমি হার না মেনে তাকে মার্ক করে দিয়েছো। তাই তুমি কি এখন বলতে পারবে যে সে এই সময় কোথায় আছে? এইসব শুনে কিউনার সেখানে অনেকটা খুশি হয়ে বলে, হ্যাঁ মাস্টার, আমার মনে হয় আমি এখনো তার প্রেজেন্স ফিল করতে পারছি। কিন্তু এটা কি করে হতে পারে? সে তো এই সময় এখান থেকে অনেক দূরে চলে গেছে, কারণ আমি এই সমুদ্রের ওপার থেকে আমার সেই ইং এনার্জির ফ্র্যাগমেন্ট ফিল করতে পারছি। এর মানে নিশ্চয়ই সে সেই ডাইরেকশনেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। তখনই আমরা এই সমুদ্রের ওপারে অনেকটা দূরে এক মাউন্টেন দেখতে পাই, যেই মাউন্টেনের ডাইরেকশন কিউনার সাইয়ানকে দিয়েছে, আর সেই মাউন্টেনের ভেতরেই আমরা মিস্টার জি হাংকে দেখতে পাই। সে এই সময় নিজের ফলেন পাওয়ার কোনো না কোনো ভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে, আর এরই সাথে তিনি সেখানে নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করতে করতে বলে, সত্যি এই পাওয়ার তো প্রায় আমার উপর হাবি হয়ে গেছে।
আমি কোনোভাবে নিজেকে ট্রান্সফর্ম হওয়া থেকে এখনো নিজেকে আটকে রেখেছি। সত্যি আমি নিজেকে অনেকটা ওভার এস্টিমেট করে ফেলেছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি যে কখন কখন আমার এই অ্যাবিলিটি ইউজ করতে হবে। বিশেষ করে বড় ফাইটের মধ্যে যদি আমি এই পাওয়ার ইউজ করি তাহলে এটা আমার উপর পুরোপুরি হাবি হয়ে যাবে। তাই ফিউচারে যখনই আমি আমার এই ফলেন পাওয়ার ইউজ করব তখন আমাকে এটা অনেক ভেবেচিন্তে ইউজ করতে হবে। এইসব বলতে বলতেই ধীরে ধীরে সেখানে আমরা ওনাকে নিজের ফলেন পাওয়ারকে কন্ট্রোল করতে দেখতে পাই। আর যখন পুরোপুরি এই পাওয়ার ওনার কন্ট্রোলে চলে আসে তখন তিনি সেখানে এক দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, সত্যি এই ফলেন পাওয়ার তো অনেক বেশি পাওয়ারফুল, কারণ এটা এত অল্প সময়ের মধ্যেই আমার উপর পুরোপুরি হাবি হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর আমিও প্রায় তার কন্ট্রোলেই চলে এসেছিলাম। যদি সেই সময় সেই মিস্ট্রিয়াস ফলেন ওয়ারিয়ার আমাকে বাঁচাতে না আসতো তাহলে আমার মনে হয় না আমি সেইখান থেকে নিজেকে ফলেন ওয়ারিয়ারে কনভার্ট না করে বেঁচে পালাতে পারতাম। তাই এখন আমার মনে হচ্ছে মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যান আমাকে ঠিকই বলেছিল যে এই পাওয়ার মানুষের চিন্তা শক্তিরও বিয়ন্ড। তাই কখনোই কোনো মানুষ এই পাওয়ারকে কন্ট্রোল করতে পারবে না। তখনই কেউ বলে, কিন্তু আমার এটা মনে হয় না। হঠাৎ সেখানে কারোর আওয়াজ শুনে মিস্টার জি হাংও অনেকটা শক হয়ে সেই দিকে তাকায়। তখনই ওনার দিকে কেউ পিঙ্ক ফায়ার রিলেটেড কিছু একটা থ্রো করে। এটা দেখে তিনিও সেখানে সেটা ব্লক করার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই সেই অ্যাটাক ওনার কাছে না এসে সেখান থেকে ঘুরে গাছের এক চক্কর কেটে ওনার হাতের কাছে এসে থেমে যায়। এটা দেখে তো তিনি সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তিনি আগে কখনোই এরকম কিছু দেখেনি। তখনই সেখানে ওনার সামনে সাইয়ান মিস্টার এক্সিলেন্সির রূপে চলে আসে আর বলে, আপনার এখানে আমায় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি এখানে আপনার ক্ষতি করতে না সাহায্য করতে এসেছি। তখনই সাইয়ান তার সর্ড রে তার আঙুলের আশেপাশে ঘোরাতে শুরু করে আর বলে, আপনি তাদের সামনে সিনা চড়া করে যেই কথাটা বলেছিলেন সেটা সত্য, যে মানুষ চাইলেই ফলেন পাওয়ারকে কন্ট্রোল করতে পারে, আর এর জীবন্ত উদাহরণ আমি। এইসব শুনে তিনি সেখানে অনেকটা শক হয়ে বলে, কি এর মানে কি আপনিও একজন ফলেন ওয়ারিয়ার? আপনি কি এই সব কিছুর মাধ্যমে এখানে আমায় এটাই বোঝাতে চেয়েছেন? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমিও আপনার মতোই একজন ফলেন ওয়ারিয়ার। এইসব শুনে তিনি সেখানে অনেকটা খুশি হয়ে বলে, ও এই কথা, সত্যি এটা তো অনেক ভালো। প্লিজ মিস্টার, আপনি কি আমাকে আপনার নাম বলতে পারবেন? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে মিস্টার এক্সিলেন্স বলেই ডাকতে পারেন। আর কিছুক্ষণ আগে সেই 3 এস র্যাঙ্কের ওয়ারিয়ারের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য যেই লেডি ফলেন ওয়ারিয়ার এসেছিল সে আমার সাথী। এইসব শুনে তো তিনি সেখানে সাইয়ানকে রেসপেক্ট শো করার জন্য তার সামনে মাথা ঝুঁকিয়ে বলে, ও তাই তো বলি যে হঠাৎ আমায় বাঁচানোর জন্য কে চলে এসেছিল। এর মানে সেই ফলেন ওয়ারিয়ার আপনারই সাথী। সত্যি আপনি আমার জীবন বাঁচিয়ে আমার উপর অনেক বড় এক ঋণ ছেড়ে দিয়েছেন, তাই আমি বুঝতে পারছি না যে সেই ঋণ কি করে পরিশোধ করব। এইসব শুনে সাইয়ান বলে, না না, এটা কোনো বড় কথা না। তখনই তিনি সেখানে এক ইসমাইলের সাথে বলে, আমি এই ওয়ার্ল্ডে শত শত বছর ধরে বেঁচে আছি, এরপরও আমি কখনোই কোথাও কেন আপনার নাম শুনিনি মিস্টার এক্সিলেন্স। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না যে তিনি কেন সেই 3 এস র্যাঙ্কের ওয়ারিয়ারের মুখের সামনে থেকে এত বড় এক রিস্ক নিয়ে আমাকে সেখান থেকে বাঁচিয়েছে। এর বদলে তিনি আমার কাছ থেকে কি চায়? তখনই সাইয়ান সেখান থেকে এক গাছের দিকে যেতে শুরু করে আর বলে, আমি জানতাম যে আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, আর এটা তো হওয়ারই ছিল। এর কারণ এখানে আমি আপনাকে ডিটেলসে বোঝাচ্ছি। আপনি কি জানেন যে এই গাছটা এখানে কত বছর ধরে আছে? এটা শুনে তিনি সেখানে একটু শক হয়ে বলে, না আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। তখনই সাইয়ান তাকে অনেক বড় এক বোকা বানানোর জন্য সেখানে ডিটেলসে বলতে শুরু করে যে এই গাছ এখানে প্রায় 100 বছর ধরে আছে, আর এর 500 বছর আগে এখানে শুধু একটা টিলা ছিল আর কোনো গাছপালাই ছিল না, আর এর প্রায় 1000 বছর আগে এখানে শুধু সমুদ্র আর সমুদ্রই ছিল। এখানে কোনো পাথর, পাহাড় অথবা এই গাছ কিছুই ছিল না।
নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমি আসলে এই সব কিছুর মাধ্যমে আপনাকে কি বোঝাতে চাচ্ছি, যে আমি এই ওয়ার্ল্ডের মধ্যে হাজার হাজার বছর ধরে আছি। তাই এই ওয়ার্ল্ডে আমার যত সাথী ছিল তারা সময়ের সাথে সাথে সবাই শেষ হয়ে গেছে, শুধু আমি একাই বেঁচে আছি। তাই এই দীর্ঘ জীবন আমার পৃথিবীর বুকের যত মোহমায়া আছে সেই সব কিছু থেকেই আমাকে মুক্ত করে দিয়েছে। তাই আপনি ধরে নিতে পারেন যে এই ওয়ার্ল্ডের যত ল আছে আর সামাজিক যত রুলস আছে, আমি সেই সব কিছু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কিন্তু কিছু সময় আগেই হঠাৎ আমি আপনাকে দেখেছি, আর দেখা মাত্রই আমি এই জিনিসটা বুঝে গেছি যে আপনার ভেতর এক রেয়ার ট্যালেন্ট লুকিয়ে আছে। যেহেতু আমি একজন ফলেন ওয়ারিয়ার আর আপনিও একজন ফলেন ওয়ারিয়ার, সেহেতু আমি চাই আপনার মতো একজন ওয়ারিয়ারকে আমার দলে যুক্ত করতে। কিন্তু এর জন্য আপনাকেও নিজেকে প্রুভ করতে হবে। আর নিজেকে প্রুভ করার জন্য আপনাকে প্রথমে আপনার ফলেন পাওয়ারকে কন্ট্রোল করতে হবে আর নিজের ইচ্ছা মোতাবেক ইউজ করতে হবে। যদি আপনি কিছুদিনের মধ্যেই এটা শিখে ফেলেন, তাহলে নিশ্চয়ই আপনিও আমাদের দলে যুক্ত হতে পারবেন। এই সব শুনে মিস্টার জি হাং বলে, মিস্টার এক্সিলেন্সি, আপনার অ্যাবিলিটি দেখার পর আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে আপনি কোনো সাধারণ বিং না, আপনি অনেক বেশি পাওয়ারফুল। তাহলে কেন আপনি এই ওয়ার্ল্ডের এত পাওয়ারফুল ওয়ারিয়ারকে ছেড়ে আমার মতো এত ইউজলেস এক ওয়ারিয়ারের কাছে এসেছেন? এটা শুনে শাইয়ান বলে, না না, কে বলেছে আপনি ইউজলেস? আপনি তো আমার চোখে এক রেয়ার ট্যালেন্ট, কারণ আপনি এত সময় সেই ইভিল সিড নিজের ভেতরই রোপণ করে রেখেছেন। এরপরও আপনি নিজের উপর থেকে কন্ট্রোল হারাননি, নিজেকে মেনটেন করে এসেছেন। শুধু এটাই না, আরো অনেকগুলো কারণের জন্য আমি আপনার কাছে এসেছি। কারণ আমি যেই কাজটা করতে চাই সেটার কেউ না, শুধু আপনি করতে পারবেন। তখনই সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, আমি যখনই আপনাকে খুঁজে পেয়েছি তখনই আমি এই জিনিসটা বুঝে গিয়েছি যে আপনি এই ওয়ার্ল্ডের সকল মানুষের জন্য এরকম এক মহৎ পার্সন হয়ে এসেছেন যে পুরো বিশ্বকেই ইভলভ করতে পারবে। তাই তো বলি যে আপনাদের মাস্টার ইমমর্টাল ফিস্ট ক্রিয়েট করেছিল, তিনিও কতটা মহৎ ছিল। আর সেই একই অরা আমি এখন আপনার ভেতরও ফিল করতে পারছি। নিশ্চয়ই আপনি সেই মহৎ পার্সন হবেন যে ওনার সেই ডিস্ট্রয়কৃত স্কিলটাকে আবার রিক্রিয়েট করতে পারবে। আর যখনই এরকমটা হয়ে যাবে, তখন এই ওয়ার্ল্ডের যত ওয়ারিয়ার আছে তারা সবাই ইভলভ হয়ে যাবে। আর এরই সাথে এই ইভিল সিডকে কন্ট্রোল করে আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। মিস্টার জি হাং, আমার জানা মতে আপনি ইমমর্টাল ফিস্টের ফার্স্ট প্রজন্মের ডিসেবল, যে এখনো বেঁচে আছে আর নিজের পাওয়ারকেও প্রায় স্টেবল রেখেছে। এর মানে নিশ্চয়ই আপনি সেই স্কিলের সকল টুকরো সম্পর্কেই জানেন। তাই এখানে আমরা আমাদের ইভলিউশনের জন্য একে অপরকে সাহায্য করব। আপনি আমাকে আপনাদের মাস্টারের সেই ইমমর্টাল ফিস্টের ভাঙা টুকরোগুলো শেখাবেন, আর আমি আপনাকে ইভিল সিডের ফলেন পাওয়ার কি করে কন্ট্রোলে রাখতে হয় সেই স্কিলটা শেখাবো। শুধু এটাই না, কি করে তাকে ভিন্ন ভিন্ন শেপ দিতে হয় সেটাও শেখাবো। নিশ্চয়ই যদি কিছুটা সময় আমরা এভাবেই একে অপরকে সাহায্য করি, তাহলে আমি ওয়াদা করছি যে সেই ভাঙা টুকরোগুলো একত্রিত করে পুনরায় ইমমর্টাল ফিস্ট রিক্রিয়েট করব। আর এরই সাথে এর এক সহজ সলিউশনও আপনার সাথে শেয়ার করব, যাতে করে আমরা আমাদের এই টিমকে আরো অনেক বেশি পাওয়ারফুল করে তুলতে পারি। এই সব শুনে মিস্টার জি হাং সেখানে মাথা নিচু করে বলে, সত্য বলতে কি, আমার মনে হয় এখানে আমি আপনাকে নিরাশ করব। কারণ আমি ইমমর্টাল ফিস্টের যেই টুকরোটা শিখেছিলাম, নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস, সেটা আমি অনেক আগে শিখেছি। আর উপর থেকে এই সময় আমার কাছে সেই স্কিলের বইটাও নেই। তাই আমার ভয় হচ্ছে যে আমি এই সময় আপনাকে সেই স্কিলগুলো সঠিকভাবে শেখাতে পারবো না। কিন্তু যেহেতু আমি এত বছর নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চ, এর মানে আমি যেই স্কিলটার উপর মাস্টারি হাসিল করে রেখেছি সেটা প্র্যাকটিস করে আসছি, তাই আমি এটা আপনাকে শেখাতে পারবো। বাকি দুই স্কিলের জন্য আমায় কিছুটা সময় দিতে হবে। এইসব বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না যে সে কি সত্য বলছে নাকি মিথ্যা, কিন্তু ওনার কথায় তো আমি এতটুকু শিওর হয়ে গেছি যে তিনি হাজার হাজার বছর যেহেতু জীবিত আছে, সেহেতু আমার এই স্কিলটা তার কাছে পুরোপুরি অকেজেই হবে। কারণ আমার এই স্কিলটা বাকি দুই স্কিলের থেকে অনেক বেশি উইক।
এটা শুধু কিছুটা স্ট্রেংথের সাথে লাইফ স্প্যানকেই বাড়ায়। তাই এখন আমি কোনো রিস্ক না নিয়ে ওনাকে এটাই শিখিয়ে দেই। নিশ্চয়ই এরকমটা করলে তিনিও আমার উপর সন্দেহ করবে না। তখনই সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, যেহেতু এখানে আমরা আমাদের মধ্যেই এক অ্যালায়েন্স তৈরি করতে চলেছি, যেখানে আমরা একে অপরের সাথে নিজেদের স্কিল শেয়ার করব, সেহেতু সর্বপ্রথম আমি এখানে আমার স্কিলটা আপনাকে শেখাতে চাই, যার সাহায্যে আপনি আপনার ইভিল সিডের ফলেন পাওয়ারকে কন্ট্রোলে রাখতে পারবেন। এর জন্য আমি আপনাকে আমার এক ডিমোনিক টেকনিক শেখাতে চলেছি। আর যখনই সে তাকে সেই স্কিল শেখাতে শুরু করে, তখন সে সেখানে মনে মনে বলে, যদিও এই স্কিলটা এই ওয়ার্ল্ডের না, এরপরও এই স্কিলের পাওয়ার এই ওয়ার্ল্ডের মানুষের উপর অনেক ভারী ইম্প্যাক্ট ফেলে। তাই আমার মতে যদি আমি এই স্কিলটাই তাকে শেখাই, তাহলে নিশ্চয়ই সে তার ট্যালেন্টের সাহায্যে এই জিনিসটা তো বুঝেই ফেলবে যে আসলে এই স্কিলটা কতটা পাওয়ারফুল, আর এটা কোনো ফেক স্কিল না। আর নিশ্চয়ই এই ওয়ার্ল্ডের ওয়ারিয়াররা ইন্টারনাল এনার্জি সম্পর্কে কিছুই জানে না। এরই জন্য তারা আজ পর্যন্ত ইন্টারনাল এনার্জি কখনো কালেক্টই করেনি, যার জন্য এর ফিলিংস কেমন তারা এই সম্পর্কেও কিছুই জানে না। তাই যতক্ষণ তাকে আমি আমার এই ডিমোনিক টেকনিক শেখাবো, ততক্ষণই আমি কিছুটা সময় পর পর তার বডির ভেতর আমার অল্প অল্প করে ইন্টারনাল এনার্জি ট্রান্সফার করব। আর নিশ্চয়ই যখন সে এই জিনিসটা ফিল করতে পারবে, তখনই সে বুঝতে পারবে যে মেরিডিয়ানে যখন ইন্টারনাল এনার্জি ফ্লো হয় তখন কেমন লাগে। আমার পুরো বিশ্বাস আছে, যেহেতু সে এত বছর এই ওয়ার্ল্ডের মধ্যে জীবিত আছে, আর এর জন্য সে যেই স্কিলটা নিজের উপর কাস্ট করে তার মধ্যে কিছু না কিছু ইন্টারনাল এনার্জি তো থাকেই। তাই এই ওয়ার্ল্ডের ওয়ারিয়াররা যতই ইন্টারনাল এনার্জি অ্যাবজর্ব না করতে পারুক না কেন, আমার মনে হয় আমি তাকে আমার এই স্কিলটা কিছুটা হলেও শেখাতে পারবো। আর নিশ্চয়ই সে তার লেভেল আর ট্যালেন্ট ইউজ করে কিছুটা হলেও শিখতে পারবে। আর এর 1 ঘন্টা পর সাইয়ান উঠে দাঁড়ায় আর বলে, আমি আমার ডিমোনিক টেকনিকের বেসিক আর এই টেকনিকটাকে কিভাবে ইউজ করতে হয় তার একটা হালকা ধারণা আপনার বডিতে ট্রান্সফার করে দিয়েছি। নিশ্চয়ই কিছুটা সময় কাল্টিভেট করলেই আপনি এই স্কিলটাকে আয়ত্ত করতে পারবেন। তাই যেহেতু আমি আপনাকে আমার স্কিলটা শিখিয়ে দিয়েছি, তাই এখন আপনার পালা মিস্টার জি হং। এটা শুনে তিনিও হালকা করে পেছনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে। আর এর কিছুক্ষণ পর যখন তিনি সাইয়ানকে শেখাতে শুরু করে, তখন সে সেখানে ভাবছিল, সত্যি মিস্টার জি হং অনেক ভালো টিচার, কারণ তিনি 100 বছর ধরে এভাবেই কন্টিনিউ স্টুডেন্ট পড়িয়ে এসেছে। তাই তিনি অনেক অল্প সময়ের মধ্যেই আমায় এই স্কিল সম্পর্কে অনেক ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। আর এর 2 ঘন্টা পর সাইয়ান তার হাতে থ্রেড ফিল করতে পারে। এটা দেখে সে সেখানে ভাবছিল, আমার হাতের এই থ্রেডই এই জিনিসটা প্রমাণ করে দেয় যে আমি নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই স্কিলটা ইনিশিয়াল লেভেলে শিখে ফেলেছি, কিন্তু এখনো কেন সিস্টেম থেকে কোনো ধরনেরই কোনো নোটিফিকেশন আসছে না, আর কেন আমি এই স্কিলটাকে গ্রো আপ করার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই এর একটাই কারণ হতে পারে যে এই ওয়ার্ল্ডের মহান মহান স্কিলগুলো শেখার জন্য কিছু পিলের প্রয়োজন হয়, আর সেই পিল যেহেতু এখনো আমি অ্যাবজর্ব করিনি, নিশ্চয়ই সে কারণেই এই স্কিলটা এখনো আমার সিস্টেমে মার্ক হয়নি। এইসব ভেবেই সে সেখানে চেয়ে বসে যে মিস্টার জি হাং, যেহেতু আপনি আমাকে এর বেসিক শিখিয়ে দিয়েছেন, তাই এখন কি আপনি আমাকে এর সিক্রেট পিলটা দেবেন, যার সাহায্যে আমি এই স্কিলটাকে মাস্টার করতে পারবো। তখনই আমরা দেখতে পাই আবার ওনার বডি থেকে ফলেন এনার্জি লিক করছে, কিন্তু এরপরও তিনি সেই পিলের বোতল সাইয়ানকে দিয়ে দেয়। আর এর ইশারে ভাবতে শুরু করে, সত্যি যখন তিনি আমায় সেই ডিমোনিক টেকনিকটা শিখিয়েছে, তখন তো এটা আমার উপর হালকা হালকা করে ইফেক্ট ফেলেছে। আর সেই সময় আমার ফিল হচ্ছিল যে বাহির থেকে কিছু তো একটা আমার বডিতে হালকা হালকা করে প্রবেশ করছে। কিন্তু ওনার সেই স্কিলটা শেখার পরও কেন জানি না আমার মনে হচ্ছে যে এটা আমি আমার বডির ভেতর কোনোভাবেই ইউজ করতে পারছি না। মনে হচ্ছে শুধু আমি এর বেসিক জানি, কিন্তু এটা কি করে ইউজ করতে হয় সেটা এখনো জানি না। এরই জন্য আমার মনে হচ্ছে এখন আমার বডির স্টেট ধীরে ধীরে আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর সাইয়ান সেই পিলের বোতল পেয়ে অনেক বেশি খুশি হয়ে সেটা গিলে ফেলে আর বলে, তাহলে এখন আমি আমার আসল কাল্টিভেশন শুরু করতে চলেছি, ঠিক আছে?
আর সেই পিল অ্যাবজর্ব করতেই তার বডির আশেপাশে কোকুন আসতে শুরু করে আর সেও সেখানে কাল্টিভেশনের পোজে বসে পড়ে। আর এর কিছুক্ষণের মধ্যেই সেই কোকুন পুরোপুরি তাকে কভার করে ফেলে। তাকে এভাবে কোনো প্রোটেকশন ছাড়াই নিজের সামনে এত সেন্সিটিভ এক কাল্টিভেশনে বসে পড়তে দেখে মিস্টার জি হাংও সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি সে এখানে কোনো দ্বিধা করলো না, আমি তাকে কি দিলাম সে এরও কোনো পরোয়া করলো না, এক চান্সেই অ্যাবজর্ব করে আমার সামনেই কোনো প্রোটেকশন ছাড়াই কাল্টিভেশনে বসে পড়েছে। এর মানে কি তিনি আমার উপর এতটাই বিশ্বাস করে? এটা বলে তিনিও সেখানে সাইয়ানের শেখানো সেই স্কিলের উপর আবার কাল্টিভেট করতে শুরু করে দেয়। কারণ আমরা দেখতে পাই আবার তার বডি থেকে ফলেন ফ্লেম লিক হচ্ছে। তখন তিনি সেখানে কাল্টিভেট করতে করতে ভাবছিল, যেহেতু এখানে ওনার বিশ্বাস আমার উপর এতটাই দৃঢ়, যার জন্য কোনো দ্বিধা না করেই এত সেন্সিটিভ এক কাল্টিভেশনের জন্য আমার সামনেই বসে পড়েছে, তাই আমাকেও ওনার উপর বিশ্বাস রাখতে হবে। তাই আমিও সেই স্কিলটা শিখে যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। তখনই আমরা দেখতে পাই তিনি সাইয়ানের কোকুনের সামনে বসে কাল্টিভেট করছে। আর এইভাবেই কিছুক্ষণ কাল্টিভেট করার পর সেখানে সাইয়ানের কোকুনের মধ্যেও হালচাল হতে শুরু করে। আর এর কিছুক্ষণের মধ্যেই সেই কোকুন ফেটে সাইয়ান বের হয়ে আসে। আর এরই সাথে সেখানে তার সামনে সিস্টেম পপ আপ হয়, যেখানে লেখা ছিল যে আপনি এখানে নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই স্কিলটা শিখে ফেলেছেন আর এর বর্তমান লেভেল 0। আর এই স্কিল শেখার কারণে আপনার লাইফ স্পেন কিছুটা বেড়ে গেছে। শুধু এটাই না, আপনার সোল পাওয়ারও আগের থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা পড়ে তো সাইয়ান সেখানে অনেক বেশি খুশি হয়ে ভাবতে শুরু করে, তাহলে ফাইনালি আমার স্কিলের মধ্যে নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চ এই স্কিলটা রেজিস্টার হয়ে গেছে। তাই এখন আমি এই স্কিলটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাব, কারণ এই স্কিলটা আমার কোনো ক্ষতি করবে না, উল্টো এটা আমার লাইফ স্পেনকে আরো অনেক বেশি বাড়িয়ে দেবে। তাই যতই অরিজিন পয়েন্ট লাগুক না কেন, এটা তো আমায় করতেই হবে। তখনই তার সামনে সিস্টেমের আরো এক নোটিফিকেশন চলে আসে যে আপনি এই স্কিলটাকে লেভেল আপ করার জন্য যে রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে সেই রিকোয়ারমেন্ট এখনো পূরণ করেননি, তাই আপনি এখন এটা করতে পারবেন না। এটা দেখে তো সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর ভিন্ন ভিন্ন স্টাইলে প্রেয়ার করতে করতে বারবার তার সিস্টেমে ক্লিক করতে শুরু করে, যাতে করে সিস্টেম তার প্রেয়ার স্বীকার করে নেয় আর এই স্কিলটাকে লেভেল আপ করে দেয়। আর যখন সে এই জিনিসটা বুঝতে পারে যে কোনোভাবেই সিস্টেম তার কোনো প্রেয়ারই মানবে না, তখন সে সেখানে এক ফানি ফেসের সাথেই অনেকটা রেগে বলে, হোয়াট দ্য হেল, এখানে এইসব কি হচ্ছে আর কেন হচ্ছে? সব সময় এরকমটা আমার সাথেই কেন হয়? এখানে সাইয়ানের এই ফানি রিয়েকশন আর কিছু কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নিশ্চয়ই এই এপিসোডের মধ্যে আমার ভয়েসে একটু প্রবলেম হয়েছে, কারণ কিছুদিন যাবত অনেক ঠান্ডা লেগেছে আর উপর থেকে ছাদে ঘোলা বসে থাকার কারণে ঠিক করে কথাও বলা যায় না, মনে হয় সব বাতাস জোর করে মুখের ভেতর ঢুকে যাচ্ছে। আর এই ঠান্ডা বাতাস যখনই মুখে ঢুকে তখন গলা পুরোপুরি শুকিয়ে যায়। তাই প্লিজ ভয়েস যদি একটু এদিক ওদিক হয় তাহলে ম্যানেজ করে নেবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।